খালেদা তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। জনগণের শান্তি বিনষ্ট করে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না, যশোরের জনসভায় প্রধানমন্ত্রী। নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা। আমাদেরকে সতর্ক হতে হবে সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়। যে প্রতিশ্রুতি বিএনপি জনগণের কাছে দিয়েছে, সেই প্রতিশ্রুতি যাতে বিএনপি পালন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তার ম্যান্ডেট জনগণ বিএনপিকে দিয়েছে। জঙ্গি হামলার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার। বগুড়া সহ বন্ধ থাকা 8টি এয়ারপোর্ট চালুর উদ্যোগ নিচ্ছে বেবিচক। আগামী সপ্তাহ থেকে কমে আসবে লোডশেডিং, আশ্বস্ত করলেন জ্বালানি মন্ত্রী। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং শুরু কাল। কুমিল্লার রাজস্ব কর্মকর্তাকে হত্যায় জড়িতরা পেশাদার ছিনতাইকারী দাবি র্যাবের। চট্টগ্রামে এক রাতে ভিন্ন ঘটনায় 2 হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী খুনের তদন্তে আরেকটি মরদেহের অংশ উদ্ধার। বৃষ্টির দেহাংশ বলে ধারণা পুলিশের। স্বাগত স্টার নিউজ প্রাইমের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক। জ্যাভলিন শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একটি পক্ষ গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। জনগণের শান্তি বিনষ্ট করে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। বিকেলে যশোরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, কোনো টিকিট বিক্রি করা নয়, জনগণের অধিকার নিশ্চিতে কাজ করবে বিএনপি সরকার। এ সময় নারীদের এলপিজি কার্ড দেওয়ারও প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। জিয়াউর রহমান যে খাল খননের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতি সচলের বিপ্লব শুরু করেন, বাবার সেই স্মৃতি বিজড়িত উল্লাসী খালে 50 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান। অবহেলায় জর্জরিত পানিশূন্য খাল পুনঃখননের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খালপাড়ে করেন বৃক্ষরোপণ। এ সময় খালের প্রাণ আবারও ফিরিয়ে আনতে স্থানীয় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা যদি সকলে মিলে পরিশ্রম করে তাহলে অবশ্যই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, 5 আগস্টের মতো মানুষ তাদের জবাব দেবে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আজকে যদি আমাদের শপথে, আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দেবে। এ সময় ফ্যামিলি কার্ডের মতো নারীদেরকে এলপিজি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ পাবে মেয়েরা। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত ইনশাল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় একটি পক্ষ বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘদিনের দখল, দূষণ আর নদীর সাথে সংযোগ হারিয়ে যাওয়ায় এ অঞ্চলের প্রধান খাল উলুশি এখন মৃতপ্রায়। 50 বছর পর প্রধানমন্ত্রী এই মৃতপ্রায় খালকে আবারও পুনঃখননের মাধ্যমে এ অঞ্চলের অর্থরক্ষ মেহনতি শ্রমিক জনতাকে স্বপ্ন দেখাচ্ছেন নতুন অর্থনীতির দুয়ার খোলার। এদিকে বিকেলে শহরের ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেন তারেক রহমান। একটি পক্ষ গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে এই জুলাই সনদ নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা,
আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা স্বৈরাচার পালিয়ে যাবার সাথে সাথে বলে আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সাথে গিয়ে গোপনে ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে মিটিং করে তারা জনগণের কথা বলছে, নাকি যারা জনগণের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, সেই বিষয়গুলো আপনাদের কাছে জরুরি নাকি বিভ্রান্তিটা আপনাদের কাছে জরুরি? বলেন কোনো টিকিট বিক্রি নয়, বরং জনগণের অধিকার নিশ্চিতে কাজ করবে বিএনপি। আমাদেরকে এখন দেশকে গড়তে হবে, আমাদের দেশকে সামনে নিয়ে যেতে হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এর আগে দুপুরে উপমহাদেশের প্রাচীনতম পাবলিক লাইব্রেরিতে সময় কাটান সরকার প্রধান। এ সময় তালপাতায় হাতে লেখা মহাকবি কালিদাসের পুঁথি ও প্রাচীন রামায়ণ মহাভারতের মতো সৃষ্টি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ। দেশের বিভিন্ন হাসপাতালের জন্য 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। এর মধ্যে 80,000ই থাকবেন নারী কর্মী। বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের 500 শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। দেশের বিশাল জনশক্তিকে দেশ গড়ার কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 20 কোটি মানুষের 40 কোটি হাতকে অলস বসিয়ে রাখলে চলবে না। বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে তিলে তিলে রক্ত দিয়ে হলেও তা পালন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। নারীদের ক্ষমতায়নে ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের শিক্ষা ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করা হবে। মেডিকেল কলেজটি 2006 সালে মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম শরীফুল ইসলাম উনি একটি জনসভায় কথা তুলেছেন, সাথে সাথে মরহুমা বেগম খালেদা জিয়া উনি সেটি অ্যাপ্রুভ করেছেন এবং কাজটি শুরু করেছেন। সংবিধান সংশোধনের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জাতীয় সংসদ বিটে কাজ করা প্রতিনিধিদের সাথে সোমবার সংসদের এলডি হলে মতবিনিময় সভার আয়োজন করে সংসদ সচিবালয়। এ সময় জাতীয় সংসদের সংবাদ কভার করতে এসে নানামুখী সমস্যায় পড়ার কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। পরে চিফ হুইপ এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। বলেন, সংসদে কেউ ভুল করলে তা ধরিয়ে দিতে হবে সাংবাদিকদের। গণতন্ত্র রক্ষার আন্দোলনে সাংবাদিকদের শরিক হবারও আহ্বান জানান তিনি। বাকশালওয়ার যে কোনো মানুষই কোনো কথা বলতে পারবে না। সংবিধান সংশোধন করা ছাড়া কোনো পথ নাই, নাই নাই নাই। এটা আমাদের করতেই হবে। টুডে টুমরো যখনই করি তখনই করতে হবে, কারণ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করছি। আমরা যেগুলো আনছি গণভোটে যা পাশ হয়েছে এগুলো সবই আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। তবে এর বিরুদ্ধেও আপিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া বিএনপির জিবা আমিনা খান ও মাধবী মারমার মনোনয়ন বৈধই থাকছে। সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন 12 মে। এরই মধ্যে শেষ হয়েছে সরকার ও বিরোধী দলীয় জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নির্ধারিত সময়ের 19 মিনিট পর জমা দেয়ায় তা বাতিল করেছিল নির্বাচন কমিশন। বৈধতা ফিরে পেতে রিটের পর নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে মাননীয় আদালত সিদ্ধান্ত দেন যে এই বিষয়ে একটি রুল জারি করেন এবং একই সাথে একটি ডিরেকশন দেন। ডিরেকশনে ইলেকশন কমিশনকে ডিরেকশন দেওয়া হয় যে তার মনোনয়নপত্রটি যেন গ্রহণ করা হয় এবং আইন অনুযায়ী সেটি বিবেচনা করা হয়। এদিকে জামায়াত জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলও খারিজ করেছে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। মনোনয়নপত্র বাতিলের যে আদেশ সেটার বিরুদ্ধে গতকাল আমি আপিল করেছিলাম এবং আজকে সেটার শুনানি ছিল। সংরক্ষিত নারী আসনের যে একটা আইন, এই আইনটার যে মোটো, সেই মোটোটাই আসলে অনেক ক্ষেত্রে এখান থেকে ডেভিয়েট করছে আসলে।
এছাড়াও খারিজ হয়েছে বিএনপি প্রার্থী জিবা আমিন খান ও মাধবী মারমার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে করা আপিল। আমাদেরকে বিভিন্ন জায়গায় এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এখান থেকে ওখানে বিভিন্ন জায়গায় আমাদেরকে পাঠানো হচ্ছে। কোনো জায়গায় আসলে আমরা আমাদের যে আবেদন করেছি সেটা আমরা পাচ্ছি না, এটা আসলে মিসিং। যেখানে যাচ্ছি সেখান থেকে আরেক জায়গায় দেখানো হচ্ছে, আবার আরেক জায়গায় গেলে সেখান থেকে বলা হচ্ছে যে এখানে নেই, আরেক জায়গায় দেখানো হচ্ছে। সংরক্ষিত নারী আসনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 29 এপ্রিল। সব দলের জন্য বরাদ্দ আসনের সমান প্রার্থী হলে সেদিনই জানা যাবে কারা যাচ্ছেন সংসদে। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা। জঙ্গি হামলার সতর্কতা জারির প্রেক্ষাপটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 8টি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে ডিসেম্বরের শাহজালালের 3rd টার্মিনাল চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানালেন বেবিচক চেয়ারম্যান। এছাড়া বগুড়া সহ দেশের 8টি বন্ধ থাকা বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বেবিচক। জঙ্গি হামলার শঙ্কায় এরই মধ্যে জাতীয় সংসদ সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় সতর্কতা জারি করেছে পুলিশ। নিষিদ্ধ একটি সংগঠনে পরিকল্পনা করছে বলেও জানিয়েছে তারা। এ অবস্থায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চেয়ারম্যান জানালেন, বেবিচককে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রত্যেক এয়ারপোর্ট ম্যানেজার অথবা এক্সিকিউটিভ ডাইরেক্টর যারা আছে, ডাইরেক্টর যারা ওনাদের বলা হয়েছে যে আপনারা আপনাদের সিকিউরিটির মেকানিজমটা আছে সেটা একটু স্ট্রেনথেন করেন। লাইক আপনার রাউন্ডটা একটু বেশি হতে হবে, লাইক আপনার অ্যাক্সেস কন্ট্রোল যেটা আছে সেখানে আপনি একটু বেশি নজর দিলেন, সেই জিনিসগুলো মেকানিজমটা করা হয়েছে। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে উঠে আসে 3rd টার্মিনাল প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে সেটি ডিসেম্বরে চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি। এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমানের সঙ্গে যুক্ত হচ্ছে বিদেশি কোম্পানি। যদি সম্ভব হয় আমরা সেই ডিসেম্বর মাস, 16 ডিসেম্বর ধরে আমরা একটা হয়তো একটু আগানোর চেষ্টা করব। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন সেটা একটা ভালো একটা গ্র্যান্ড ওপেনিং হতে পারে, সেই চেষ্টাটা আমাদের আছে। এছাড়াও বন্ধ থাকা 8টি বিমানবন্দর চালুর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। এর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে বগুড়া। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। জ্বালানি তেল নিয়ে আগের তুলনায় কমেছে ভোগান্তি, তবে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে মিশ্র চিত্র। কোথাও তেল মিলছে, আবার কোথাও রয়েছে ভোগান্তি। তবে আগের তুলনায় যানবাহনের দীর্ঘ লাইন কিছুটা কমে এসেছে। প্রাইভেট কারের জন্য ফুয়েল পাস অ্যাপ চালু করায় তেল বিক্রিতে শৃঙ্খলা আসবে বলে আশা করছেন পাম্প কর্মীরা। জ্বালানি সংকট নিরসন ও বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেলের পাশাপাশি এবার প্রাইভেট কারেও ফুয়েল পাস চালুর নির্দেশ দিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ক, খ, গ সিরিজের গাড়িগুলো নিবন্ধনের আওতায় আনা হয়েছে। অল্প সময়ের মধ্যেই রাজধানীর সব ফিলিং স্টেশনগুলোতে প্রাইভেট কারের জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক হবে। অনেক রাত হয়েছে যেখানে আমরা ঘুমাইছি পাম্পের সামনে, এখন তো আজকেই তো এসে দেখে অবাক হয়ে গেলাম যে পাম্পের মধ্যে এসে আধা ঘন্টার মধ্যে ঢুকে গেছি। তেল এখন পাবো আশা করা যায়। প্রথম 2000 টাকা করে তেল দিত, তারপরে আবার 1000 টাকা করে শুরু হয়েছে। এখন মোটামুটি আবার 2 থেকে 3000 টাকার তেল দেয়, কিন্তু আগের চেয়ে অনেক ভিড় কমে গেছে। এদিকে সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে কয়েকটিতে তেলের সরবরাহ চাহিদার তুলনায় ছিল কম, তবে বৃষ্টি হওয়ায় লাইনে দাঁড়ানো গ্রাহকদের মাঝে ছিল স্বস্তি। যে সিরিয়াল ছিল প্রথম দিকে এখন অনেকটাই কমেছে, আর ফুয়েল পাসটা হওয়ার কারণে দেখা যায় যে রেশনিং যে সিস্টেমটা ছিল এটা নেই। এখন আমি আমার মতো মান্থলি আমার যতটুকু লাগে আমি ততটুকু নিতে পারছি। মোটামুটি আজকে অনেক আগে পাইলাম, 1-1.5 ঘন্টার মধ্যে পেয়েছি। যেসব পাম্পে চাহিদার বিপরীতে তেল মিলছে সেগুলোতে দেখা গেছে ভিড়। এদিকে ডিজেলের সরবরাহ কম থাকলেও পর্যাপ্ত আছে অকটেন। পর্যাপ্ত এখনও কিন্তু ওইভাবে যতটা চাই ততটা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ মানুষের চাহিদা তো শেষ নেই। কারণ 2 মাসের যে ক্রাইসিস সেটা তো 2 দিনে সম্ভব না। তো আগের থেকে অনেকটা কিন্তু ক্রাইসিস মোকাবেলা করে গেছেন। অকটেন এখন অ্যাভেলেবেল পাচ্ছে, পেট্রোল পাচ্ছে, ডিজেলও পাচ্ছে না তা না। আর আজকের ডিমান্ড হয়তো 7000, আমি 7500 পেয়েছি, তো এটুক থাকবে। লাইন কিছুটা ছোট হয়ে এলেও জ্বালানি নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি গ্রাহকদের মনে। অবৈধ মজুত হচ্ছে কিনা তা খুঁজে দেখার দাবি গ্রাহকদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আশার বাণী শোনালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে বলে জানান তিনি। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিপিডির এক আলোচনায় মন্ত্রী জানান, জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের বিকল্প দেখছে না সরকার। এই খাতে বেসরকারি বিনিয়োগ আহ্বান করেছেন তিনি। জ্বালানি সংকটের জেরে বেড়েছে দেশের বিভিন্ন জেলায় লোডশেডিং। এতে ব্যাহত হচ্ছে কৃষি, শিল্প খাতের উৎপাদন ও সাধারণ জীবনযাপন। বাংলাদেশ জ্বালানি আমদানি নির্ভর হওয়ায় বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানির পথে জোরে সোরে হাঁটতে চাইছে সরকার।
তাই তো বর্তমানে ১৫০০ মেগাওয়াটের কম সক্ষমতা বাড়িয়ে ২০৩০ সাল নাগাদ ১০,০০০ মেগাওয়াট করার লক্ষ্য আছে। যদিও এই লক্ষ্য অর্জনকে সহজ মনে করছে না সিপিডি। সংস্থাটি আয়োজিত এক সেমিনারে লক্ষ্য পূরণে সরকারের নীতি সহায়তার কথা তুলে ধরা হয়। এ সময় আগামী বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানি পর্যায়ে শুল্ক সুবিধা দেওয়া হবে বলে জানান বিরা চেয়ারম্যান। বাংলাদেশেও কিন্তু ব্যাটারি প্রোডাকশন হচ্ছে, তো আমরা চাই না যে যারা স্মল স্কেল ব্যাটারি সেগুলোর জন্য কোনো ট্যাক্স ব্রেক দেওয়ার, আমি ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের জন্য ট্যাক্স ব্রেক দেওয়ার কোনো লজিক নাই, বিকজ এটা আমাদের বাংলাদেশে আমরা প্রডিউস করতে পারি। যেগুলো একদম বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেল বেস, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা ট্যাক্স ব্রেক দেওয়ার চেষ্টা করবো। সো এই ইন্ডাস্ট্রিয়াল সোলারের ক্ষেত্রে বা আপনি যখন ৫-১০ মেগাওয়াটের একটা প্রজেক্ট করছেন তখন যাতে আপনি বেস সিস্টেমটাতে একটা ট্যাক্স অ্যাডভান্টেজ পান। বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে জমির সংস্থান ও প্রণোদনা দেওয়ার কথা জানান বিদ্যুৎ মন্ত্রী। সোলারটাকে মোটামুটি প্রাইভেটের কাছে দিয়ে দেবো, আমরা সোলার জমি দিয়ে দেবো আপনাদেরকে, 25 বছরের লিজে দিয়ে দেবো জমি। আর আপনারা কেউ যদি মনে করেন যে আমি জমি কিনবো, সেটা মানা করবো না, আপনারা জমি কিনাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এ সময় মন্ত্রী জানান, জ্বালানি আমদানি ও বিদ্যুৎ উৎপাদনে সরকারের খরচ অনেক বেড়ে গেছে। লোডশেডিং কমে আসবে বলে আশ্বস্ত করেন তিনি। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে, তাতে আশা করি যে আমার এখন তো প্রায় ১২০০ বা ১৫০০ মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো ৮০০-৯০০-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে। জ্বালানি তেল আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া এখন ৫৬,০০০ কোটি টাকা। লং টার্ম লিজ দিয়ে দেব, সেখানে ইনভেস্টর যে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিংয়ের কাজ শুরু হচ্ছে আগামীকাল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই কাজ সফল হলে আগামী আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। ধাপে ধাপে বাড়বে উৎপাদিত বিদ্যুতের পরিমাণও। এ নিয়ে উচ্ছ্বসিত রূপপুর প্রকল্পের শ্রমিক সহ পাবনার সাধারণ মানুষ। অবসান ঘটতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। অবশেষে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। চলছে শেষ সময়ের প্রস্তুতি। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর ইউনিটটি থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ মিলবে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে। এত বড় একটা প্রজেক্ট এখানে হচ্ছে, এখন সেটা উৎপাদনমুখী হচ্ছে, এটা অবশ্যই আমাদের গর্বের এবং আনন্দের বিষয় পাবনাবাসী হিসেবে। ২৮ তারিখে ওই ইউনিয়াম দিয়ে আমাদের ওইটা টেস্টিং চলবে। খুশি স্থানীয়রাও। তাদের আশা, দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বিদ্যুৎ কেন্দ্রটি। নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার দাবি স্থানীয়দের। বিদ্যুৎ অনেকটা সাশ্রয় হবে এবং বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে। এটা পরশুদিন উদ্বোধন হবে, এটা খুবই খুশি আমরা। আর এখানে আইসা যে দেখলাম একটা যে অসাধারণ একটা মুহূর্ত, আর খুবই ভালো লাগে। আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে লোডশেডিং, তো সেই হিসাবে আমরা চাচ্ছি যে পাবনাবাসী হিসেবে এখানে আমাদের এই লোডশেডিংটা বন্ধ হোক। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা কার্যক্রমের উদ্বোধন করবেন। ভার্চুয়ালি যুক্ত হতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে বৈশ্বিক যে সংকট রয়েছে, বিশেষ করে জ্বালানি এবং বিদ্যুতের, আমরা আশা করি এটি উৎপাদন প্রক্রিয়ায় গেলে এই অঞ্চল সহ বাংলাদেশ অত্যন্ত ভালো একটি বিদ্যুতের সোর্স পাবে এবং আমরা অবশ্যই এই ইউরেনিয়ামকে নিরাপদ কাজে ব্যবহার করে শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের যে ক্রাইসিস রয়েছে বিদ্যুতের, সেটি পূরণ করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সব ঠিক থাকলে 2027 সালের সেপ্টেম্বর নাগাদ 2 ইউনিট মিলিয়ে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দূরপাল্লার বাসে অনেকটাই কার্যকর হয়েছে নতুন ভাড়া। দূরত্ব ভেদে ভাড়া বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। কিছু কিছু রুটে যাত্রী কম থাকায় আগের ভাড়াতেই চলছে বাস। তবে যাত্রীদের আশঙ্কা, কোরবানি ঈদ সামনে রেখে হয়তো বাড়তি ভাড়াই গুনতে হবে। দূরপাল্লার বাসে নতুন ভাড়া কতটা কার্যকর হলো তা জানতে আমরা যাই মহাখালী বাস স্ট্যান্ডে। উঠে পড়ি ময়মনসিংহ রুটের একটি বাসে। যাত্রীরা জানালেন আগের চেয়ে ভাড়া বেড়েছে 20 টাকা। এখন 320, মানে 330, সামান্য একটু বেশি মনে হচ্ছে।
বাকি সব কিছু সুবিধা দেয়। ভাড়া বেড়েছে আমাদের জন্য একটা ভোগান্তির বিষয়। আজকে অথবা কালকে ভাড়া বাড়বে 350 টাকা। কিছু কিছু কাউন্টার থেকে জানানো হয় তারা এখনো নতুন ভাড়া কার্যকর করেনি। তবে যাত্রীদের সংখ্যা কোরবানি ঈদের আগে কয়েক ধাপে বাড়ানো হবে এই ভাড়া। এর আগেও রংপুরে যাতায়াত করেছি, পূর্বে আমার কাছ থেকে 800 টাকা ভাড়া নিয়েছিল, এবারও 800 টাকায় নিয়েছে। বগুড়া 30 টাকা বাড়ছে, নওগাঁ 40 টাকা বাড়ছে, আমরা এখনো পুরান ভাড়াটাই নিচ্ছি। ঈদে তো আমাদের ভাড়া বাড়ে, ঈদে যেমন নন এসির ভাড়া 800 টাকার জায়গায় 1000 হয়ে যায়, এটা সবসময় হয়ে যায়। কিছুটা ভিন্ন চিত্র সায়দাবাদ বাস স্ট্যান্ডে। যাত্রী আমার যাবে তুলছিল্লাউকা কাউন্টারের কর্মীদের দাবি এমনিতেই তারা যাত্রী সংকটে থাকেন, তাই নতুন ভাড়া এখনো আদায় করা সম্ভব হচ্ছে না, নেওয়া হচ্ছে আগের ভাড়াই। যাত্রী খরা মেটাতে কিছু ক্ষেত্রে বিদ্যমান ভাড়াই ছাড় দিচ্ছেন। আমাদের ফিক্সড ভাড়া হচ্ছে 400 টাকা, ওইখানে আমাদেরকে 400 টাকা দেয় না, আমাদেরকে দেয় 200 টাকা 250 টাকা। যাত্রী একদম এই যে গাড়ির 45 সিটে যাত্রী 2 জন, সিট 45টা, যাত্রীও নেই। আগের ভাড়া ছিল 700 টাকা, সেইখানে আমরা 100 টাকা কম নিতাম, 600 টাকা নিতাম, আর আজকে ভাড়া বাড়ার পরে আইসা দিয়েছে 550 টাকা। বাস চালকরা বলছেন ডিজেলের দাম বেড়েছে ঠিকই, কিন্তু তাদের দুর্ভোগ কাটেনি। একদিকে পাম্পে তেল পাওয়া নিয়ে দুর্ভোগ, অন্যদিকে যাত্রীদের কাছ থেকেও নেওয়া যাচ্ছে না নতুন ভাড়া। তেল তো যা পাইতেছি না, তেল কই? কালকে 8 ঘন্টা ছিলাম সিরিয়ালে, 8 ঘন্টা সিরিয়ালে। বাংলাদেশ সরকার বলতেছে 3 মাসের তেল মজবুত আছে, অনমজবুত দ্রুত টাইডও নাই। বাড়াইতে পারি না, ভাড়া বাড়াইলে যাত্রী পাইতে আসি না। হঠাৎ করে তেলের দামটা বাড়তি, তো এর জন্য তো আমরা ভাড়াটা বাড়াইতাম, কিন্তু মালিকের তো লস ভাই। শীততাপ নিয়ন্ত্রিত বা এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। এই ধরনের বাসের ভাড়া অনেকটাই নির্ভর করে পরিবহন মালিক ও প্রতিযোগিতার উপর। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। উত্তরা মতিঝিল রুটের সাফল্যের পর রাজধানীতে মেট্রো রেলের পরিধি বাড়াতে চায় সরকার। এই লক্ষ্যে এগিয়ে চলেছে বিমানবন্দর থেকে কমলাপুর ও পূর্বাচল পর্যন্ত MRT-1 এর কাজ। কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 31 কিলোমিটার পথের 20 কিলোমিটারই হবে পাতালে, তবে খরচ বাড়ছে প্রায় দ্বিগুণ। এই অবস্থায় পাতাল পথের অংশটি নিয়ে নতুন করে ভাবতে বলছেন বিশেষজ্ঞরা। মেট্রো রেলে আমূল বদলেছে রাজধানীর গণপরিবহন ব্যবস্থা। লাইন 6-এ উত্তরা মতিঝিল রুটে প্রতিদিন চলাচল 1.5 লাখ যাত্রীর, তাই মেট্রো রেলে পরিধি বাড়াতে আগ্রহী সরকার। চলছে MRT লাইন 1 এর কাজ। কমলাপুর থেকে বিমানবন্দর এই 31 কিলোমিটারের মধ্যে পাতাল পথে 20 আর নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত উড়াল পথে যাবে 11 কিলোমিটার। 19 স্টেশনের মধ্যে 12টি মাটির নিচে আর উপরে হবে 7টি। 2019 সালে কিলোমিটারে 1839 কোটি টাকা খরচ ধরে প্রকল্পটির অনুমোদন দেয়া হলেও নতুন প্রস্তাবনায় সেটি দাঁড়াচ্ছে 3618 কোটি টাকায়। এতে 52,561 কোটি টাকার প্রকল্প দাঁড়িয়েছে 96,500 কোটিতে। MRT-6 নগরবাসীকে স্বস্তি দিলেও প্রশ্ন উঠেছে প্রকল্পের ব্যয় নিয়ে। যদি আমাদের 1 লক্ষ টাকা দিয়ে একটা লাইন করতে হয়, 1 লক্ষ কোটি টাকা দিয়ে, এরকম 2-3টা লাইন করলেই কিন্তু আমার মনে হয় অর্থনৈতিকভাবে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং টানেলের তৈরির যে আসলে ব্যবস্থাপনা, এখানে দক্ষ শ্রমিক থেকে শুরু করে এই ব্যবস্থাপনাগুলো একেবারেই আমি বলবো যে বিশেষায়িত। এটা উড়াল পথের তৈরি করাটা যতটা সহজ, আপনি যখনই পাতাল পথে যাবেন সেটা আসলে ততটাই কঠিন হয়ে যায়। এই জন্য পুরো পৃথিবীতে এখন যতগুলি মেট্রো চলমান আছে এবং রিসেন্টলি শেষ হয়েছে তার বেশিরভাগই কিন্তু এলিভেটেড করা হয়েছে। পাতাল জিনিস যেদিন থেকে উদ্বোধন হয় সেদিনই কিন্তু আইসিইউতে ঢুকে যায়। মেট্রো রেলের পরামর্শক থেকে শুরু করে ঠিকাদার, কোচ সবই আনা হয় বিদেশ থেকে। সে কারণেই এই বিপুল ব্যয়। এটি কমিয়ে আনা সম্ভব কিনা সে প্রশ্নও ছিল দেশীয় বিশেষজ্ঞদের কাছে। নিজস্ব ক্যাপাসিটি বাড়াতে হবে, যে আমরাই যদি ট্র্যাক কোচ যদি তৈরি করতে পারি তখন আপনার ব্যয় কমে যাবে। এবং নকশার ক্ষেত্রেও আপনাকে আরও অভিনব চিন্তা করতে হবে, যেটা কতটুকু আসলে হালকা অবকাঠামো করা যায়, যতটুকু সম্ভব। স্টেশনগুলো এত দৃষ্টিনন্দন করার আসলে কতটুকু প্রয়োজনীয়তা আছে, এটা আমার একটা বড় প্রশ্ন। প্ল্যাটফর্মের ফাংশন কি সেটা বুঝে যদি আমরা করি, আস্তে আস্তে ব্যয়টা কিন্তু কমে আনা সম্ভব। আমি বলবো লুক গ্লোবালি, থিঙ্ক লোকালি, এবং আমাদের সমস্যার সমাধান আমাদেরকেই দিতে হবে। দাতা গোষ্ঠীর চাপানো জিনিস যদি হয় তাহলে কিন্তু আমার মনে হয় দীর্ঘমেয়াদে যানজটের দূর করার ক্ষেত্রে এদের যেই ভূমিকা সেটা নগণ্য হবে। মেট্রো রেল পাতালে নিলে কৃত্রিম আলো বাতাসের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে 10 গুণ। তাই শুধু নির্মাণ খরচ নয়, পরিচালনা ব্যয় নিয়েও ভাবতে বলছেন বিশেষজ্ঞরা।
সরকারের প্রস্তাবনায় থাকা বাকি 5টি মেট্রো লাইন নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিচ্ছেন দেশীয় বিশেষজ্ঞরা। বলছেন 2 বা 3টি মেট্রো লাইন করে বাকিগুলো মনোরেল দিয়ে সংযোগ করা যেতে পারে। তাতে একদিকে যেমন কমবে ঋণের বোঝা, অন্যদিকে চাপমুক্ত থাকবে ভবিষ্যৎ প্রজন্ম। শুধু তাই নয়, মেট্রো ভিত্তিক আধুনিক শহর গড়তে হলে বাড়াতে হবে নিজস্ব সক্ষমতা। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ প্রাইম। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী খুনের ঘটনায় চলমান অভিযানে আরেকটি মরদেহের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এটি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এদিকে লিমন বৃষ্টি নিখোঁজের আগেই লাশ গুমের কৌশল জানতে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির সহায়তা চেয়েছিলেন অভিযুক্ত হিশাম আবু গারবিয়ে। তার জিজ্ঞাসাকে ভয়াবহ প্রশ্ন বলেও মন্তব্য করেছিল চ্যাট জিপিটি। ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। তবে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জামিল আহমেদ লিমনের মরদেহ যেখানে মিলেছে সেই হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর দক্ষিণ এলাকায় একটি মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কার সেটি এখনও নিশ্চিত নয়, তবে পরিচয় শনাক্তে কাজ করছেন তদন্তকারী কর্মকর্তারা। তবে ধারণা করা হচ্ছে এটি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এই দেহাবশেষ যে বৃষ্টির, সেটা বলার কোনো সুযোগ নেই এই মুহূর্তে। এটা মেডিকেলে পরীক্ষা সম্পন্ন হচ্ছে, প্রক্রিয়া চলছে। পরীক্ষার বা অন্যান্য কার্যক্রম, ডিএনএ টেস্ট বা অন্যান্য কার্যক্রম সম্পন্ন হলে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হবে। যে দেহাবশেষ উদ্ধার করা হয়েছে, পুলিশ যেটা উদ্ধার করেছে বলে জানিয়েছে, সেটা কার দেহাবশেষ এই মুহূর্তে বলার কোনো সুযোগ নেই। আমরা যা প্রত্যাশা করছি সেই প্রত্যাশার সঙ্গে মিলবে কিনা আমরা জানি না। আমরা অপেক্ষা করছি। অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো কিছু করার নেই। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশিকে হত্যার আগে পরে চাঞ্চল্যকর নানান কর্মকাণ্ড করেন সন্দেহভাজন হিশাম সালেহ আবু গারবিয়ে। পুলিশের নথি অনুযায়ী 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজের 3 দিন আগে সন্দেহভাজন ওই ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটকে জিজ্ঞেস করেন কয়েকজনকে আবর্জনা ব্যাগে ভরে ডাস্টবিনে ফেললে কি ঘটতে পারে। উত্তরে চ্যাটবট জানায় প্রশ্নটি ভয়াবহ শোনাচ্ছে। খুনের আগের দিন গাড়ি যানবাহন শনাক্তকরণ নম্বর পরিবর্তন এবং লাইসেন্স ছাড়া বাড়িতে বন্দুক রাখার বিষয়েও চ্যাটবটকে প্রশ্ন করেন তিনি। এছাড়া স্নাইপার বন্দুকের শব্দ নিয়ে জিজ্ঞেস করেন ওই সন্দেহভাজন। পুলিশ জানায়, ফ্লোরিডার একটি ব্রিজ এলাকার পাশে আবর্জনার ব্যাগের ভেতর থেকে বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। লিমনের অ্যাপার্টমেন্টে মেলে রক্তের দাগ। ওই অ্যাপার্টমেন্টেই বাস করতেন 26 বছর বয়সী সন্দেহভাজন আবু গারবিয়ে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এলাকায় বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিদ আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গেল 17 এপ্রিল নিখোঁজ হন। বিচার শুরুর আগ পর্যন্ত তাদের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন আবু গারবিয়েকে কারাগারে রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তারা। জাহিদুর রহমান, স্টার নিউজ। পেশাদার ছিনতাইকারীদের হাতে খুন হন কুমিল্লার রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী। এই ঘটনায় সংঘবদ্ধ 5 অপরাধীকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব জানায়, সিএনজি অটোরিকশা চালকের আড়ালে ভয়ঙ্কর একটি অপরাধী চক্রই এই খুনের মূল হোতা। এদের সবার বিরুদ্ধেই আছে একাধিক মামলা। বুনিয়াদী প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফিরছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী। বাস থেকে কুমিল্লার পদুয়ার বাজারে নামার কথা থাকলেও ভুলবশত পরের স্টেশনে নামেন বুলেট। আর এই ছোট্ট একটি ভুলের কারণেই জীবন দিয়ে খেসারত দিতে হয় তাকে। জাগরঝুলিতে ওত পেতে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। পরে শনিবার সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই আলোচিত এই হত্যাকাণ্ডে রাহাত হোসেন জুয়েল, সোহাগ, ইসমাইল হোসেন জনি, সুজন ও হৃদয় নামে 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। উদ্ধার করা হয় একটি সিএনজি অটোরিকশা। র্যাব জানায়, বাস থেকে নামার পর শেয়ারিংয়ের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে সিএনজিতে তোলা হয় বুলেট বৈরাগীকে। যে ভিকটিমকে তারা তাদের সিএনজিতে যাত্রী হিসেবে নিবে এবং পথিমধ্যে তারা এরকম একটি
অপরাধ সংগঠিত করবে। সিএনজির ভেতরে থাকা অবস্থাতেই কিন্তু কিছু আঘাত করা হয়েছিল, যে আঘাতের চিহ্ন তার শরীরে পাওয়া গিয়েছে এবং পরবর্তীতে তার কাছ থেকে তার অর্থ, মোবাইল এবং জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার পর তাকে চলন্ত সিএনজি থেকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এ সময় মাথায় আঘাত পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা র্যাবের। হত্যাকাণ্ডের সাথে মূলত ডিরেক্টলি সংশ্লিষ্ট ছিল 4 জন সিএনজি এবং পরবর্তীতে আরও একজনকে ফিফথ যার কাছ থেকে পেয়েছি আমরা, যেটা হচ্ছে বুলেটের ব্যবহৃত মোবাইলটা। সো এই 5 জন, বাট ছিনতাইকারী এদের চক্রের সাথে তো আরও অনেকে থাকে, এটা পরবর্তীতে ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে। গ্রেপ্তার 5 আসামির মধ্যে সোহাগের কাছ থেকে বুলেট বৈরাগীর মোবাইল উদ্ধার করা হয়েছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। চট্টগ্রামে আলাদা স্থানে গুলিতে ও মারধরের ঘটনায় নিহত হয়েছে 2 জন। এর মধ্যে গেল 3 দিনের ব্যবধানে রাউজানে খুন হলেন 2 জন। পুলিশের ধারণা আধিপত্য বিস্তারের পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা ঘটছে। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। রোববার রাত 9:15 রাউজানের বাইলারঘাট এলাকায় নিজ বাড়ির পাশে গুলিবিদ্ধ হন বিএনপি কর্মী নাসির উদ্দিন। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আমার এলাকার মানুষও জড়িত ছিল, না থাকলে কি বাবাকে নিজের এলাকায় গিয়ে মানুষকে মারা সম্ভব? ফাঁসি চাই। এর ঘণ্টা 2 পর সাতকানিয়ায় আরেক হত্যাকাণ্ড। চা দোকানি শাহাদাতকে পিটিয়ে মারে কয়েকজন মুখোশধারী। পরিবারের দাবি নিহত শাহাদাত জামায়াতের রাজনীতির সাথে জড়িত। ফেসবুকের ঘটনাটা কেন্দ্র করে মারপিট। কামালের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, কামালের সাথেও ছিল না দ্বন্দ্ব, আর তুর্কির সাথেও ছিল না। আর তুর্কির কাছে 2,40,000 টাকা আমার ভাই পাইতো। পুলিশের ধারণা আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এই দুটি হত্যাকাণ্ড। রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে তারা। চট্টগ্রামের সন্ত্রাস প্রবণ যে এলাকাগুলো রয়েছে সেখানে ব্যাপক আকারে অভিযান পরিচালনা করে এই সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে আর ঘটতে না পারে সেজন্য আমাদের যা যা করা দরকার আমরা সেটা করব। রাউজানে 3 দিনের ব্যবধানে 2টি হত্যাকাণ্ড হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। গ্রাহকদের কাছ থেকে খুব একটা মুনাফা পাচ্ছেন না দাবি করে আগামী বাজেটে মোবাইল সেবায় সম্পূরক শুল্ক প্রত্যাহার চেয়েছে মোবাইল টেলিকম অপারেটররা। এদিকে মোবাইল উৎপাদনে প্রণোদনা চান দেশীয় হ্যান্ডসেট প্রস্তুতকারক কোম্পানিগুলো। তবে এনবিআর চেয়ারম্যান বলছেন রাজস্ব আহরণের চাপ থাকায় সব দাবি মেনে নেওয়া সম্ভব নাও হতে পারে। রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব প্রসঙ্গ উঠে এসেছে। ব্যবসায়ীদের তীব্র আন্দোলনের মুখে চলতি বছরের শুরুতে মোবাইল হ্যান্ডসেটের আমদানি শুল্ক 15% কমায় এনবিআর। এর বিপরীতে আসছে বাজেটে দেশীয় মোবাইল উৎপাদনেও প্রণোদনার মেয়াদ আরও 10 বছর বাড়ানোর দাবি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর। ব্যবসায়ীদের দাবি দেশীয় প্রতিষ্ঠান ও বৈধ মোবাইল ব্যবসা চাপের মুখে আছে। এনবিআরের প্রাক বাজেট আলোচনায় সিম কার্ডে ভ্যাট প্রত্যাহার ও টেলিকম সেবার সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি নিয়ে হাজির মোবাইল টেলিকম অপারেটররা। তাদের দাবি গ্রাহকের ভয়েস কল ও ইন্টারনেট থেকে খুব বেশি একটা লাভ করেন না তারা। এটার কারণেই আসলে আমাদের এই যে লিমিটেশনটা ক্যারি ফরওয়ার্ড হয় না, ব্যাপারটা ভুল। ক্যারি ফরওয়ার্ড হয় যদি আপনি একই সেম প্যাকেজ যদি কিনেন, ঠিক প্যাকেজটা ল্যাপস হয়ে যাবে। আগে যেটা 57% ছিল সেখান থেকে কমিয়ে আন্দোলনকে বন্ধ করার জন্য 43-45% করা হয়। সেই তুলনায় আমাদের ট্যাক্স কিন্তু কমানো হয়নি ম্যানুফ্যাকচারদের। বাজেট আলোচনায় কম মূল্যের সিগারেটের রাজস্ব না বাড়ানোর দাবি টোবাকো কোম্পানিগুলোর। আর গত 2 বছরে ব্যবসার অবস্থা খারাপ জানিয়ে রাজস্ব প্রণোদনা চান স্টিল ম্যানুফ্যাকচার ব্যবসায়ীরা। যখন নাকি আমরা পেমেন্ট দিতে যাচ্ছি তখন আমাদেরকে 110 টাকা থেকে শুরু করে 122 টাকা 23 টাকা পর্যন্ত আমরা ডলার পারচেজ করে আমাদেরকে দিতে হয়েছে। সেখানে প্রায় 45% আমাদের ক্যাপিটাল লস হয়েছে। প্রতি বছরই সিগারেটের রেভিনিউ বছর বছর বাড়ছে। 11%, 14%, 5%, 13% রেভিনিউ গ্রোথ হচ্ছে। হাউএভার একটু গ্রোথ পার্সেন্টেজটা একটু স্লো হয়ে যাচ্ছে দিন দিন। শুরুতে বলা হচ্ছিল যে উপরের স্তরে মূল্য বৃদ্ধি হয়নি, নোটিশ হয়েছে। এটা স্যার সম্পূর্ণ হয়তো সঠিক না। সঠিকভাবে বলেছেন যে স্যার ইলিসিট ইজ আ কমন থ্রেড এবং এই ইলিসিট নিয়ে স্যার আমাদের একত্রিতভাবে কাজ করতে হবে স্যার। তবে মোবাইল উৎপাদনে প্রণোদনা নিয়ে প্রশ্ন তোলেন এনবিআর চেয়ারম্যান। অপরদিকে অবৈধ সিগারেট নিয়ন্ত্রণে কিউআর কোড বসবে বলে জানান তিনি। বলেন চাপ আছে রাজস্ব আহরণের। 2017 থেকে 2027 10 বছর তো পাইলেন, আর কত লং টার্ম? এখন যদি বলেন যে রোজ কিয়ামত পর্যন্ত ট্যাক্স দিব না, সেই ব্যবস্থাগুলো হবে। আবার আমাদের লিমিটেশন যে আছে সেটাও বুঝতে হবে যে রেভিনিউ অগমেন্টেশনটাও জরুরি। যে কারণে সবসময় আপনাদের সব কথা আমরা আসলে শুনতে পারি না। আমরা ফিল করি, আমরা বুঝতে পারি, কিন্তু আমরা আসলে
এটা করতে পারি না। বাজেট আলোচনায় ভবিষ্যতে কাঁচামাল আমদানিতে এইচএস কোড সমন্বয় ও শুল্ক নির্ধারণে আমদানি মূল্যের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ইন্টারন্যাশনাল যে সকল প্রাইস ওপেন বলে আমাদের ক্যাটালগ আছে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। গত 23 এপ্রিল শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর তদন্ত রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডাকসু। তদন্তে বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে 22 জন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ভুয়া ফটোকার্ড ব্যবহার করে একটি মব তৈরি করে সাংবাদিক ও ডাকসু নেতাদের উপর হামলা চালানো হয়। দ্রুত হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও মামলা দায়েরের দাবি জানান তিনি। ডাকসুর পক্ষ থেকে 7 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি, একদম ডিটেলস 22 জনের আমরা আপনাদেরকেও দিয়ে দেবো। 22 জনের ডিটেলস তথ্য এখানে আছে, ড্রাইভ করে তাদের হামলার চিত্র, তাদের সম্পর্কে বিস্তারিত এবং তাদের ফুটেজ, হামলা সময় কোন পজিশনে ছিল সব আমরা তাদেরকে প্রদান করেছি। তো আমরা তাদেরকে বলেছি দ্রুত সময়ের মধ্যে এই চিহ্নিত যে সন্ত্রাসীরা আছে সকল সন্ত্রাসীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। দীর্ঘ 16 বছর পর আবারও সম্প্রচারে ফিরল বেসরকারি টেলিভিশন চ্যানেল 1। সোমবার সন্ধ্যা 6:57 শুরু হয় চ্যানেলটির সম্প্রচার। 16 বছর আগে একই দিনে একই সময়ে বন্ধ হয় চ্যানেল 1। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের যোগ দেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। কেক কেটে চ্যানেল 1-এর নবযাত্রার উদ্বোধন করা হয়। সকলের প্রত্যাশা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের মধ্যে আবারও জনপ্রিয়তা অর্জন করবে চ্যানেল 1। দেশ যেমন 17 বছর সংকটে ছিল, চ্যানেল 1ও ঠিক ওই সময় সংকটে ছিল। দেশে গণতন্ত্র ফিরে এসেছে, নির্বাচন অধিকার ফিরে এসেছে, চ্যানেল 1 পুনর্জন্ম লাভ করেছে। আমরা প্রত্যাশা করব যে গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এবং চ্যানেল 1 সেই বিষয়টাকে সামনে রেখে তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার মধ্য দিয়ে তারা জনগণের কথাগুলোকে সামনে আনবে। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ প্রাইম। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। 75 বছর বয়সে এই রাজনীতিক দেশটির সাবেক এমপি ও কেন্দ্রীয় মন্ত্রী। শিগগিরই এই বিজেপি নেতা ঢাকা মিশনের দায়িত্ব বুঝে নেবেন বলে জানিয়েছে দিল্লি। দীর্ঘদিন পর কোনো রাজনীতিককে হাই কমিশনারের দায়িত্ব দিয়ে পাঠালো ভারত। ঢাকায় ভারতের হাই কমিশনার হয়ে আসছেন দীনেশ ত্রিবেদী। প্রবীণ এই রাজনীতিকের ঢাকায় দায়িত্বে আসার গুঞ্জন ছিল আগেই, এবার এলো দিল্লির চূড়ান্ত সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে জাতীয় পর্যায়ে উঠে আসা দীনেশ ত্রিবেদী লোকসভার সদস্য হয়েছেন একাধিকবার। শুরুটা কংগ্রেস দিয়ে, তারপর জনতা দল থেকে থিতু হন তৃণমূল কংগ্রেসে। তবে রাজনৈতিক সমীকরণে সবশেষ ঠিকানা হয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। 2011 সালে রেলমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। পেশাদার কূটনীতিকের বদলে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে চলছে নানা আলোচনা। একে অনেকেই দেখছেন কৌশলগত সিদ্ধান্ত হিসেবে। বলছেন ঢাকার সঙ্গে শীতল সম্পর্কে উষ্ণতা ফেরাতেই এই সিদ্ধান্ত দিল্লির। বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতায় এতদিন ঢাকা দিল্লির সম্পর্কে সামলেছেন প্রণয় ভার্মা। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন দীনেশ ত্রিবেদী। তার হাতে দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক হবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। এবার জানাবো মধ্যপ্রাচ্যের যুদ্ধ খবর। পরমাণু আলোচনা স্থগিত রেখে হরমুজ প্রণালী চালু, যুদ্ধের ক্ষতিপূরণ আদায় ও মার্কিন অবরোধ তুলে নেয়ার বিষয়ে কিছু নতুন শর্ত দিয়েছে ইরান। 2 দফা পাকিস্তান সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এই প্রস্তাব দিয়েছে তেহরান। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির দুবারের পাকিস্তান সফর নিয়ে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। দ্বিতীয় দফার শান্তি আলোচনার উদ্যোগ ভেস্তে যাওয়ার পর নতুন করে দৌড়ঝাঁপ শুরু করেছে ইরান। দেশের স্বার্থ রক্ষা আর যুদ্ধের ইতি টানতে
মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে তুলে ধরেছে বেশ কিছু বিষয়। গত শুক্রবার আলোচনায় বসার আগেই পাকিস্তান ত্যাগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একদিন পর রোববার ফের পাকিস্তানে যান তিনি। আলোচনা করেন নানা বিষয়। ইরানের তাসনিম নিউজ বলছে, আরাকচির এই পাকিস্তান সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সংশ্লিষ্ট নয়। এটি ছিল পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে। যদিও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা রোধে হরমুজ প্রণালী, নিরাপত্তা নিশ্চয়তা, যুদ্ধের ক্ষতিপূরণ ও আঞ্চলিক নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে দুদেশের মধ্যে। এর আগে রোববার বিকালে ওমান সফর শেষে আরাকচি ইসলামাবাদে পৌঁছান। এরপর আলোচনা শেষে যাত্রা করেন রাশিয়ায়। এদিকে নিজেদের পররাষ্ট্রমন্ত্রীর এমন চেষ্টায় শান্তি চুক্তির আশা করছেন ইরানিরা, যদিও যুক্তরাষ্ট্রের প্রতি মোটেও আস্থা নেই বলেও জানান তারা। যুদ্ধ ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। আমি সহ অনেকেই চাকরি হারিয়েছে। বহু মানুষ জীবন জীবিকার জন্য লড়াই করছে। যদি শান্তি চুক্তিতে পৌঁছানো যায়, আমার মনে হয় পরিস্থিতি ভালো হবে। তবে যুক্তরাষ্ট্র তাদের কথা বহুবার পরিবর্তন করেছে, তাই তাদের খুব একটা বিশ্বাস করা যায় না। জীবন ও সম্পত্তি উভয় ক্ষেত্রেই আমাদের দেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। আলোচনা এমনভাবে হওয়া উচিত ছিল যাতে মৃত ও ক্ষতিগ্রস্তদের প্রতি অসম্মান না হয়। সেটাই সঠিক পথ। দীর্ঘদিনের মতবিরোধের পাশাপাশি এখন আলোচনার চেষ্টাও ভেস্তে যাওয়ায় একরকম অনিশ্চয়তা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধে। আর সেই বিরোধ মেটাতেই মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এদিকে ট্রাম্পকে ধর্ষক ও শিশুকামী বলে বিশ্বাস করেন ওয়াশিংটনের নৈশভোজ অনুষ্ঠানে গুলি চালানো ওই ব্যক্তি। হামলার 10 মিনিট আগে নিজের পরিবারের কাছে পাঠানো এক চিঠিতে 31 বছর বয়সী অ্যালেন জানিয়েছিলেন ট্রাম্প ও তার পুরো মন্ত্রিসভায় তার হামলার টার্গেট ছিল। তবে হামলাকারী অ্যালেনের এই চিঠি নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে যান ট্রাম্প। হামলার ঠিক 10 মিনিট আগে পরিবারের কাছে একটি চিঠি লেখেন ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি চালানো কোল টমাস অ্যালেন। চিঠিতে ট্রাম্প ও তার প্রশাসনের উচ্চপদস্থ সব কর্মকর্তারাই তার টার্গেট বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হত্যায় তার কোনো দ্বিধা নেই বলেও লিখেছিলেন অ্যালেন। নিজেকে উল্লেখ করেন ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন হিসেবে, আর ট্রাম্পকে মনে করেন বিশ্বাসঘাতক, ধর্ষক ও শিশুকামী হিসেবে। এ বিষয়ে প্রশ্ন করতেই ক্ষেপে যান ট্রাম্প। বলেন, এমন প্রশ্ন করতে সাংবাদিকের লজ্জা হওয়া উচিত। বন্দুকধারী অ্যালেনকে খ্রিস্টান বিরোধী ও উগ্রপন্থী বলে দাবি করেন ট্রাম্প। আমি ধর্ষক নই, কাউকে ধর্ষণ করিনি। আমি শিশুকামীও নই। একটা অসুস্থ লোকের ভুলভাল কথা আপনি পড়ে যাচ্ছেন। ও একটা অসুস্থ, সেটা আপনি জানেন, তাও এটা এখানে পড়ছেন। আপনার লজ্জিত হওয়া উচিত। চিঠিতে ওয়াশিংটনের বিলাসবহুল হিলটন হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ব্যঙ্গ করেন অ্যালেন। বলেন, কোনো ইরানি এজেন্ট মারণাস্ত্র নিয়ে ঢুকলেও ধরতে পারত না হোটেল কর্তৃপক্ষ। পেশায় শিক্ষক অ্যালেনকে বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী বলে জানিয়েছে তার পরিবার। ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানের একদিন আগেই হিলটন হোটেলে ওঠেন অ্যালেন। লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে শিকাগো, তারপর ওয়াশিংটনে পৌঁছান তিনি। তার কাছে একটি সেমি অটোমেটিক পিস্তল ও একটি শটগান ছিল। নিজের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন অ্যালেন। রোববার তাকে আদালতে তোলার কথা রয়েছে। শনিবার ওয়াশিংটনের হিলটন হোটেলে সাংবাদিকদের সাথে ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি চালান টমাস অ্যালেন। ইফফাতিরা, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে। দেখতে থাকুন স্টার নিউজ।